মমতা পন্থী যারা নন, যারা কাকলি পন্থী বা আরো যারা যারা রয়েছেন সুদীপ পন্থী ইত্যাদি, তারা এই মুহূর্তে আবার স্পিকারের ঘরে। মানে বুঝতে পারছেন তো কি র্যাপিড চেঞ্জ। এরা বোধহয় এই মুহূর্তে আমি জানি না, আমার আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তারা হয়তো বলতে পারবেন বিষয়টা বেটার, যে এত ঘন ঘন পট পরিবর্তন বা প্লট পরিবর্তন, যাই বলি পট বলি বা প্লট বলি, পরিবর্তন এরা এদের রাজনৈতিক জীবনে দেখেছেন কিনা, অভিজ্ঞতায় দেখেছেন কিনা আমি জানি না। কিছুক্ষণ আগে পর্যন্ত সম্ভাবনাটা এই মুহূর্তে ঘটনা ঘটে গেল। একদিকে বিদ্রোহী ব্লক তারা চলে গেলেন স্পিকারের কাছে, আর একদিকে যারা বিদ্রোহী নন তারাও চলে গেছেন স্পিকারের কাছে। এবার এখন তো সার্বিকভাবে যে প্রেশারটা স্পিকারের ওপর রয়েছে, স্পিকার কি করেন আগামী দিনে। সম্ভবত আগামীকাল, যেটা আমরা নিয়ে সারা দিনভর কথা বলেছি, যে হয়তো নতুন কোনো তৃণমূল কংগ্রেসের জন্ম আমরা আগামীকাল দেখতে পাবো। নতুন লোগো বা আগের লোগো, যারা বিক্ষুব্ধ তারা দাবি করবেন এটাই আমাদের লোগো, এটা আমাদেরই দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সাগরিকা ঘোষ বলছেন যে সংবিধান একথা বলে না। কি কথা বলে না? ওরা কেন গেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে কি রয়েছে, খুব প্রিসাইজলি একটু জানাতে চাইবো সাগরিকা ঘোষের বক্তব্য, তারপর আমি আসবো ঝন্টুদার কাছে। কি বলেছেন সাগরিকা ঘোষ দেখুন। আমরা চিঠি দিয়েছি স্পিকারকে যে যারা একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন, এটা 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 সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো, এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে, সংবিধানের বিরোধী, এটা বলছেন সাগরিকা ঘোষ। আমি একটু জানার চেষ্টা করবো ঝন্টুদার কাছ থেকে। ঝন্টুদার, সত্যি কি তাই? না, সাগরিকা ঘোষের মতন একজন সাংবাদিক, সেই সাংবাদিক এই ধরনের কথা বললে খুব বিস্মিত হতে হয়। দেখো, 85-এ অ্যান্টি ডিফেকশন লটা যখন আমাদের কার্যকর হয়েছে, অর্থাৎ আয়রাম গায়রাম সংস্কৃতিকে যখন রাজীব গান্ধী আটকাতে চেয়েছিলেন, তখন কিন্তু পরিষ্কার বলা ছিল 2/3 মেজরিটি একটা পলিটিক্যাল দলে যদি ভিন্ন মতাদর্শের করে, কারণ আজকে তৃণমূলের 2/3 মেজরিটি বিধান পরিষদে বা সংসদীয় পরিষদে তারা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিনাই করেছে। তারা রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শদাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি গ্রহণযোগ্য মনে করছে। ফলে এটা তার ডিমোশন না প্রমোশন আমি সেই অঙ্কে যাচ্ছি না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু ভাঙেনি। তৃণমূল কিন্তু একটাই সত্তা আছে, 2/3 মেজরিটি একটা দলপতি নির্বাচন করেছেন এবং তারা বলছেন আমরা এই প্ল্যাটফর্মে বসবো। এই জায়গায় কিন্তু নতুন দল হয়নি। আবারও বলছি, দেখুন, স্পিকারেরও ক্ষমতা মাননীয় সুপ্রিম কোর্ট একাধিক রায়ে সীমায়িত করে রেখেছে। আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেই ধারাগুলো, সেই মামলাগুলো, কিন্তু আলটিমেটলি স্পিকার সিদ্ধান্ত নেবে এবং আলটিমেটলি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কার প্রতীক থাকবে, কারা প্রতীকের অরিজিনাল অংশীদার, এবং এই যে বিপুল অঙ্কের ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে বড় ইলেকট্রাল বন্ডের যে অর্থ প্রায় 1800 কোটি টাকা, এই টাকাটা কার কাছে থাকবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগরিকা ঘোষ, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদদেরকে পাঠাচ্ছে দলের অস্তিত্ব টেকাতে নয়, কিন্তু তার জন্য তিনি সুপ্রিম কোর্ট যেতে পারতেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে বাঁচাতে সকালে ভাইপোর বিরুদ্ধে সমন হলে বিকালে চলে যেত দেবারতী, কিন্তু তারা যাচ্ছেন না। এখানে প্রশ্নটা হচ্ছে ঝন্টুদা, যে দল আগে না ভাইপো আগে? সেক্ষেত্রে তো উনি বারবার এটাই প্রমাণ দিচ্ছেন যে উনি ভাইপো আগে, দলের কথা উনি ভাবছেন না। তাই উনি বারবার কোর্টে যাচ্ছেন ভাইপোকে বাঁচাতে, দল ওনার কাছে অগ্রাধিকার পাচ্ছে না। একদম, দেবারতী তার দল সত্যিকারে অগ্রাধিকার পাচ্ছে না, তার ভাইপো এবং ফান্ড। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীকালে যে পলিটিক্যাল স্ট্যান্ড কি হবে সেটা ডিপেন্ড করবে এই ফান্ডটা, অর্থটা। যেই অর্থটা এখনো পর্যন্ত যে কটা রাজনৈতিক দল এই মডেলে ভেঙেছে, শরদ পাওয়ার কিংবা শিবসেনা, তাদের কিন্তু ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আলটিমেটলি সুপ্রিম কোর্ট একটা বড় পার্ট হয়েছিল। এবং অ্যান্টি ডিফেকশন লটাকে এখানে যদি কার্যকর করা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবর্জিত তৃণমূল যেটা,
তারা কিন্তু আইনত এগিয়ে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। আমি আবারও বলছি, দেখো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, তিনি জিততে পারেননি। তিনি কিন্তু তার সবেদল নির্মণি 7 জন 6 জন 5 জন যারাই সাংসদ আছে তারা আগামীতে কি করবে সেটাও একটা সন্দেহের জায়গা। এদের নিয়ে এই ফান্ডটাকে আটকাতে চাইছেন, ফান্ড জাস্ট লার্জেস্ট প্রপোর্শনের, যেটা তার পলিটিক্যাল কেরিয়ারকে বা তার ভাইপোরকে স্ট্যান্ড করাবে। দ্বিতীয়, তিনি তার ভাইপোকে প্রথম দিন থেকে 2012 সালে তাকে অভিষেককে অভিষিক্ত করার পর থেকে তার ধ্যান জ্ঞান ছিল ভাইপো, এবং তাকেই পলিটিক্যালি স্ট্যান্ড করাতে তিনি অক্সিজেনের কংগ্রেসের দুয়ারে গেছে। এবং মনে রাখতে হবে তিনি 50 মিনিট এবং ভাইপো 90 মিনিট কথাটা শুধুমাত্র এপাং ওপাং ঝোপাং কবিতা পাঠ করে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে বোঝাতে যাননি। একটা লার্জার স্কেলে একটা পলিটিক্যাল আলোচনা হয়েছে এবং অভিষেককে পলিটিক্যাল প্ল্যাটফর্ম দিয়ে ইডি সিবিআই এবং আলটিমেটলি আগামী পলিটিক্যাল একটা সেট আপ করানোর জন্য কিন্তু তিনি দিল্লি দৌড়েছেন। তিনি জানেন তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, কিন্তু এবং তার হাত থেকে তৃণমূল বেরিয়ে গেছে। ঝন্টুদা একটু শোনাই, কীর্তি আজাদ এখনো যারা ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, তার ক্যারিশমার কথা এখনো যাদের মুখে শোনা যাচ্ছে, কীর্তি আজাদ তাদের মধ্যে অন্যতম। আমি জানি না তার এর পেছনে কোন রকম স্বার্থ রয়েছে কিনা, মানে আমি রাজনৈতিক স্বার্থের কথাও বলছি যে রয়েছে কিনা, বা থাকলেও বা সেটা কি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। কীর্তি আজাদ কি বলেছেন দেখুন। तो है खड़ी है, ममता बनर्जी पार्टी है, जाने दो। अरे भाई सिंबल से लड़े, पार्टी सिर्फ 20 एमपी से तो नहीं बनती या 60 एमएलए से तो नहीं बनती, और तो पूरे जमीन से नीचे खड़े होकर कार्यकर्ता से बनती है। सिर्फ इतने लोगों से नहीं बनती, ये समझो पार्टी खड़ा किया है ममता बनर्जी ने, उसका संविधान में जो है उसी मुताबिक हमने बात की है। धन्यवाद। আচ্ছা, আমি একটা তথ্য এখানে দিয়ে রাখি যে সেটা নিয়ে আমি আলোচনায় আসবো পরবর্তী অংশে। সেটা হচ্ছে কুণাল ঘোষ ইতিমধ্যেই কিন্তু সিআইডির যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, ভবানী ভবনে গেছেন, কিছু বলছেন খুব সম্ভবত। তাদের সই কিভাবে হলো और कुछ बोले আমরা দেখেছিলাম সেই ছবিটা গতকাল যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়েছিল এবং বলেছিলেন পরিষ্কারভাবে যে কুল শান্ত থাকো। তো আজকে কুণাল ঘোষ যখন ঢুকছেন ভবানী ভবনে, সেই সময় আমরা দেখেছিলাম আইসক্রিম খাচ্ছেন, বেরোনোর সময় মুখে হাসি। আমি জানি না, আমার পিসিআরকে বলবো যে যদি একটু এটা কনফার্ম করা যায় রিপোর্টারের কাছ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রয়ে গেছেন ভেতরে, উনি বেরিয়ে গেলেন আর অভিষেক রয়ে গেলেন, এরকমটা কি খবর? সেটাতেও তাহলে যথেষ্ট তাৎপর্য রয়েছে, আমি সেটাতে আসবো। কিন্তু তার আগে আমরা যে খবরে ফোকাস করছিলাম, এই মুহূর্তে দিল্লি উত্তপ্ত, শহর কলকাতাও খুব একটা কম তাপ নেই সেখানে। আমি দেবব্রতদার কাছে আসি। দেবব্রতদা, কীর্তি আজাদের এই সাংঘাতিক ভালোবাসা, এটার কারণ কি এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনাদের তো হাতে গোনা বোধহয় 7 থেকে 8 জন সাংসদ রইলেন, মানে যারা বিক্ষুব্ধ নন। জানি না পরবর্তী ক্ষেত্রে, মানে আমি আবার বলছি, শুরু করেছিলাম মানে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখনো অবধি ধরে নিচ্ছি 6-7 জন তো রয়েছে আপনাদের মমতাপন্থী। দেবব্রতদা, দেখুন, অঙ্কুশাস্ত্রে দুটো কথা আছে জানেন তো, রিয়েল কনস্ট্যান্ট অ্যান্ড আরবিটারি কনস্ট্যান্ট। তারা হয়তো আরবিটারি কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আমরা কিন্তু রিয়েল কনস্ট্যান্ট মমতা ব্যানার্জির সাথে থেকে যাব, মানে যারা মমতা ব্যানার্জির সাথে থেকে গেল। একটু শুরু করি এই নচিকেতাকে দিয়ে। নচিকেতার একটা গান ছিল, এই যে এটা দিয়েছিল, জিতে গেলে হিপ হিপ হুররে, পরাজিত হলেই সেম সেম সেম, আর ইটস এ গেম, বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপি এখানে। রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। এখন যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে গেছে, এখন তৃণমূল কংগ্রেস পাপি এবং সেম সেম। এখন দেখুন, যারা এই বিরোধিতা করছে তাদের মনে হয় একটা মমতা ব্যানার্জির ছবি ছাড়া কোনো পঞ্চায়েতে জিতে আসার যোগ্যতা মনে হয় নেই তাদের। কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, কী কারণে হচ্ছে, কীর্তি আজাদ মাননীয় সাংসদ সেটা বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। এখন যে মানুষগুলো
পকারন্তে মানে ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। এখন জানি না এখানে ভাই পৃথ্বীরাজ রয়েছে, এখন যাকে কাকে কাকে কটূক্তি করতো পরবর্তীকালে হয়তো তাকে স্যালুটও দিতে হবে স্যার বলে, কারণ আগেও তো আমরা দেখতে পেয়েছি বিজেপি যাদের চোট্টোর বলতো তাদেরকে নিয়ে প্রশাসনিক স্তরে একদম মাথায় বসিয়েছে। এরকম ভারতবর্ষে অনেক ঘটনা ঘটেছে। কার্যত এগুলোকে আপনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট বলতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্টে যারা কেউ হয়তো ক্যাশে রাজি হয়েছে, কেউ হয়তো কাইন্ডে রাজি হয়েছে, কেউ হয়তো ভয়ে হয়েছে, এইভাবে রয়েছে। কিন্তু তারা কিন্তু বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনাদের নেত্রী সেটা মেনে নিচ্ছেন। সেটা বলতে গেলে দেখুন একটা চরম একটা কনস্পিরেসি তৈরি হয়েছে, সেটা সরাসরি এখন তারা হয়তো কোনো চাপে হয়তো এনডিএতে জয়েন করতে পারছেন না, আগামী দিনে হয়তো করবেন, কিন্তু সেই পদ্ধতিটা ব্লক তৈরি করে সেটা আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি।